পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এর সবাইকে স্বাগত। আমি ডক্টর অপর্ণা বীরা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুলের সহশিক্ষিকা আজ তোমাদের সাথে আছি। আজকের আলোচনার বিষয় হবে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের বায়ুচাপ, বায়ু প্রবাহ, অধঃক্ষেপণ, বৃষ্টিপাত, এই বিষয়গুলি। প্রথমেই আমরা যে বিষয়টাতে তোমরা সবচেয়ে বেশি পরিচিত, ভূগোল যেহেতু প্রকৃতি বিজ্ঞান, তাই আমাদের আশেপাশে যা কিছু ঘটে সারা বছর আমরা যা কিছু দেখতে পাই, যে কখনো দক্ষিণ দিক থেকে বাতাস বইছে গরমকালে, কখনো শীতকালে আবার ঠিক তার উল্টো ব্যাপারটা হয়ে যায় যে উত্তর দিক থেকে বাতাস বইছে, কখনো কালবৈশাখী ঝড়, কখনো আবার আশ্বিনের ঝড়, কখনো সারা বছর একরকম ধরে যেরকম বাতাসটা বয়ে যায় যে হালকা মৃদুমন্দ বাতাস, আবার কোনো সময় মৌসুমী বৃষ্টিপাত, সেই সময় একটানা বৃষ্টিপাত বর্ষাকালে। তাহলে সারা বছর ধরে এই বিভিন্ন রকমের আবহাওয়া বা জলবায়ুর যে অবস্থাটা, তার যে বৈশিষ্ট্যগুলো পাল্টে পাল্টে যায়, এই বিষয়টাকে আমরা যখন তোমরা বইয়ের পাতায় পড়ো তখন হয়তো বিষয়গুলো একটু মনে হয় যে এটাও ওটা সেটা কিভাবে হচ্ছে, কারণ কিভাবে হচ্ছে বোঝাটা এটা হচ্ছে কোর কনসেপ্ট, সেটা বুঝলেই কিন্তু সব থেকে সহজেই এটা মনে রাখা যায়। তো আমরা কোনো জটিল বিষয় নয়, খুব সহজ করে একটা পরীক্ষার মাধ্যমে আমরা যেটা ছোটবেলা থেকে পড়ে আসি যে কি করে মেঘ হয়, বৃষ্টি হয়, বা এই যে গোটা পরিবেশে যে জলচক্রটা চলছে তোমরা জানো যে প্রথমে বাষ্পীভবন, জলভাগ থেকে বাষ্পীভবন হচ্ছে সূর্যের তাপে, তারপরে উপরে গিয়ে উপরের স্তরে সেই বাতাস, উষ্ণ বাতাস উঠে গিয়ে তার মধ্যে থাকা জলীয় বাষ্পগুলো ঘনীভূত হচ্ছে এবং মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছে, তারপর একসময় বিভিন্ন কতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে সেটা জলকণা রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ছে। তাহলে সারা পৃথিবীর যে জলের পরিমাণটা যে একই থাকছে এবং সেই জলের যে বিভিন্ন রকম অবস্থার পরিবর্তনের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যে আবর্তিত হচ্ছে জল থেকে স্থলে, স্থল থেকে বাতাসে, এইভাবে আবার ফিরে আসা, এই আবর্তনের পর্যায়গুলোতে সব থেকে যেটা মন টানে যে আমরা আকাশের মেঘটাকে দেখে অনেক সময় অনেক রকম ভাবে কল্পনা করি বা বিভিন্ন মেঘ চেনার চেষ্টা করি। তো দেখে নেওয়া যাক যে দেখো, এখানে আমরা দুটো কাঁচের গ্লাস রেখেছি, এখানে যদি ঠান্ডা জল রেখে দেওয়া হয়, তোমরা এটা নিজেরাও দেখেছো যে কিছুক্ষণ পরে দেখা যায় যে গ্লাসটার মধ্যে এরকম একটা ধোঁয়াটে ভাব তৈরি হয়েছে এবং বাইরের গ্লাসের গায়ে কখনো কখনো ছোট ছোট জলবিন্দু তৈরি হয়। তো এই যে বিষয়টা কিভাবে হয় না, এই জলের যে বিন্দুগুলো গ্লাসের গায়ে জমে, সেটা কি গ্লাসের ভেতর থেকে এলো, গ্লাসটাকে ভেঙে গেল? এরকম তো নয়। সব ক্ষেত্রেই প্রত্যেকবারই এটা হয় যে ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে থাকা, মানে তার পৃষ্ঠের সংস্পর্শে থাকা বাতাসের যে জলীয় বাষ্প, সেটাই ঘনীভূত হয়ে গ্লাসের গায়ে জমা হয়। এবং গ্লাসের ভেতরেও তাই হয়েছে, একই ঘটনা, যে গ্লাসের ভেতরে থাকা যে বাতাস ছিল, সেই বাতাসের মধ্যে যে যেটুকু জলীয় বাষ্প ছিল, সেটা কি হয়ে গেছে যে সেই বাতাসটাকে সম্পৃক্ত করে দিয়েছে। সম্পৃক্ত ব্যাপারটা কি এটা আমরা পরেও আলোচনা করব, অর্থাৎ আর এখানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা নেই, তাই এই ঘনীভবনটা হয়েছে। এবার আমরা দেখি যে এটাকে যদি স্পিড আপ করি, অর্থাৎ বাষ্পীভবন, ঘনীভবন এবং মেঘ, এই পদ্ধতিটাকে যদি স্পিড আপ করা যায় তাহলে কি হয়। এখানে আমি ঠান্ডা, এখানে নর্মাল টেম্পারেচারে জল রেখেছি, সেটার মধ্যে যদি আমরা যেটা হয় যে মেঘ তৈরি হতে কিছু অ্যারোজল লাগে। আচ্ছা, উপর থেকে এটাকে ঠান্ডা করা হচ্ছে, যেভাবে স্বাভাবিকভাবে বাতাস পরিবেশে উঠে গিয়ে গরম বাতাস ওপরে গিয়ে এটার মধ্যে আমরা অ্যারোজল অ্যাড করলাম, তারপর দেখা যাক, এবং উপর থেকে আমরা এই বরফ দিয়ে ঠান্ডা করছি। কিছুক্ষণ পরে দেখা যাক যে কি হয়। তো এখানে দেখো এই বাতাস, গরম বাতাসটা উপরে উঠলো এবং দেখো কিছুটা দেখা যাচ্ছে যে মেঘের মতো তৈরি হয়েছে। তো এই যে ওপরে উঠে গিয়ে ঠান্ডা হলো, এই বরফ রাখা আছে এবং ঘনীভূত হয়ে
মেঘ তৈরি হলো। আচ্ছা, এরপর এসো, এই বিষয়গুলো তো গেল, সরাসরি আমরা মেঘ বৃষ্টিতে চলে গেলাম। তারও আগে যেটা মূল বোঝার বিষয়, যে পৃথিবীতে এই যে যত রকমের আবহাওয়ার ঘটনাগুলো ঘটে তার যে মূল চালিকা শক্তি, সেটা কিন্তু আসলে হচ্ছে বায়ু চাপের পার্থক্য। অর্থাৎ বায়ু চাপের পার্থক্যটা কি, যে কোথাও যদি স্বাভাবিক বায়ুচাপের থেকে, স্বাভাবিক বায়ুচাপটা কি, যে সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার বায়ুচাপ, 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপটা দেয়, সেই চাপের সমান, তার থেকে বেশি হলে আমরা সেটাকে উচ্চচাপ বলি, সেই জায়গাটাকে উচ্চচাপের বায়ু, এবং তার থেকে কম হলে নিম্নচাপের বায়ু বলা হয়। তো জল যেরকম আমরা দেখি যে ওপর থেকে নিচের দিকে গড়িয়ে যায়, সেরকমই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাসও কিন্তু প্রবাহিত হয়। তো এইভাবে, এই যে আমি বলছিলাম যে সারা বছর ধরে মৃদুমন্দ বাতাস বয়ে যাওয়া, সেটার একটা পৃথিবী জোড়া প্যাটার্ন রয়েছে। অর্থাৎ সারা পৃথিবীতেই তার নির্দিষ্ট নিয়মানুবর্তিতা রয়েছে, এবং সে কারণেই তার একটা নির্দিষ্ট করে ছন্দ তৈরি হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এটার সঙ্গে বেশ পরিচিত, এই ছবিটার সঙ্গে, কিন্তু কি হয় যে গুলিয়ে যায় যে কোথায় উচ্চচাপ, কোথায় নিম্নচাপ, কতগুলো বলয়, কি ব্যাপার। তো দেখো, আমরা এই যে গোটা পৃথিবীর বায়ুচাপ বলয়গুলোকে দেখছি, তার মধ্যে নিরক্ষীয় অঞ্চলে প্রথম নিম্নচাপটা তৈরি হয়, তারপর তার ঠিক ওপরেই দুই ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ, এবং দুই মেরুবৃত্ত প্রদেশে আবার নিম্নচাপ তৈরি হয়, এবং দুই মেরু অঞ্চলে আবার উচ্চচাপ। এখন এইভাবে যে চাপ বলয়গুলো আমরা পড়ি এবং বইতে এঁকে দেওয়া থাকে, তাতে করে কি হয় যে কোথায় কতগুলো বলয়, তার মধ্যে দেখো এই যে 4টে উচ্চচাপ বলয় এবং 3টে নিম্নচাপ বলয়, মোটে 7টা বলয় পৃথিবীর পুরো জলবায়ুকে বা আবহাওয়ার বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। এগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক। দেখো, গোটা পৃথিবীব্যাপী এই যে বায়ু প্রবাহ, তার যে চলাচল, সেই তার মধ্যে যে ছন্দ থাকে তাকে আমরা নিয়ত বায়ু বলি, যেটা কিনা নিয়ম মাফিক ভাবে সারা বছর পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলগুলোতে প্রবাহিত হয়। তাহলে এই যে বাতাস, প্রথমে যদি আমরা নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে শুরু করি, নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি যে সারা বছর সব থেকে বেশি সরাসরি সূর্যের আলো পড়ে বা তাপ আসে, এবং তার ফলে কি হয়, যেখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর তাপমাত্রা যখনই বাড়ে আমরা জানি যে বায়ুর চাপ কমে যায়, এবং কম চাপ মানে সেটা লো প্রেশার মানে জোন তৈরি হয়। তো এখানে কি হয়, এই লোটা তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই যে ঊর্ধ্বগমন হচ্ছে, বাতাসের ঊর্ধ্বগমন হচ্ছে, যে এখানে যেহেতু সারা বছর প্রচুর তাপ, তাই এখানকার বাতাস সহজে খুব দ্রুত উষ্ণ হয়ে ওপরের দিকে উঠে যায়। উষ্ণ বাতাস সবসময় হালকা হয় এবং ওপরে উঠে যায়। এই যে ঊর্ধ্বগমনটা, এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কারণ একটা সময় যত উপরে যাবে আমরা জানি যে নর্মাল ল্যাপস রেট কাজ করে, ফলে বাতাস তত ঠান্ডা হতে থাকে এবং তার ঘনত্ব তত বাড়তে থাকে, সেটা তখন ভারী হয়ে যায়। এই নিরক্ষীয় অঞ্চল থেকে এই যে ঊর্ধ্বগমনটা হয়, সেটা ট্রপোপজে এসে কি হয় যে তারপর আর যেতে পারে না, তখন এই দুদিকে ছড়িয়ে যায়। কিসের কারণে না, পৃথিবীর যে ঘূর্ণনের ফলে যে বিক্ষেপ শক্তিটা তৈরি হয়, অর্থাৎ দুদিকে ছিটকে যায়, কারণ নিরক্ষীয় অঞ্চলটা সব থেকে জোরে ঘুরছে, তো বাতাসটা দুদিকে বিক্ষিপ্ত হয়। এর ফলে কি হচ্ছে যে এই বাতাস ওপরে উঠছে এবং দুদিকে উত্তর এবং দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হচ্ছে, এবং একটা সময় গিয়ে 30 ডিগ্রি অক্ষাংশের কাছে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে এই জায়গাটা এসে এই বাতাস আবার শীতল হয়ে ভারী হয়ে নিচের দিকে নেমে আসছে এবং বায়ুর নিমজ্জন হচ্ছে। তো এইভাবে এখানে এই যে একটা চক্রাকার যে আবর্তন তৈরি হচ্ছে, একরকমের পরিচলন স্রোত তৈরি হচ্ছে, তো এটা হলো এই নিরক্ষীয় অঞ্চলের থেকে ক্রান্তীয় অঞ্চলে বায়ু প্রবাহের প্রধান কারণ। তো এই যে নিমজ্জন হচ্ছে দুই ক্রান্তীয় অঞ্চলে, সেখানে কি হচ্ছে, ওপর থেকে বাতাস নেমে আসছে, দুই দিক থেকেই বিক্ষিপ্ত হয়ে নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে যাচ্ছে, সে কারণে ক্রান্তীয় অঞ্চলে বাতাসের কি হচ্ছে, পরিমাণটা বেড়ে যাচ্ছে,
এবং সে কারণে এই কনভার্জেন্সের ফলে সেখানে তৈরি হচ্ছে দুটো উচ্চচাপ অঞ্চল। এই কনভেকশনাল কারেন্ট অর্থাৎ পরিচালন স্রোতটা গিয়ে দুটো উচ্চচাপ অঞ্চল তৈরি করছে ক্রান্তীয় অঞ্চলে। এবার আমরা দেখলাম যে দুই মেরু অঞ্চলে কি হয়। দুই মেরু অঞ্চলে একদম সূর্যরশ্মি এত তীর্যকভাবে পড়ে যে প্রচন্ড ঠান্ডা, এবং একেবারেই কি হয় যে মেরু অঞ্চলের বাতাস অত্যন্ত মানে দুটোই বরফাবৃত অঞ্চল, তাই অত্যন্ত ঠান্ডায় বাতাসের হাই প্রেশার থাকে, উচ্চচাপ অঞ্চল তৈরি হয় এবং সেখান থেকে উত্তর গোলার্ধে দক্ষিণ দিকে বাতাস প্রবাহিত হয় আর দক্ষিণ মেরুতে উত্তর দিকে বাতাস প্রবাহিত হয়। তাহলে এই দুটো মেরু অঞ্চলে অতি শীতলতার কারণে তৈরি হচ্ছে আবার গিয়ে হাই প্রেশার। এবার তাহলে আমরা দেখে নিই যে এইভাবে দেখা যাচ্ছে যে ঠিক মেরু অঞ্চলের কাছাকাছি দু জায়গায় অর্থাৎ মেরুবৃত্ত প্রদেশ উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দুই মেরুবৃত্ত প্রদেশে কি হচ্ছে দেখো, যে মেরু অঞ্চল থেকে যে উচ্চচাপের বাতাস সেটাও বয়ে আসছে, আবার ক্রান্তীয় অঞ্চল থেকে যে উচ্চচাপের বাতাস সেটাও বয়ে যাচ্ছে। কারণ কি, এই দুটো অঞ্চলে একটা লো প্রেশার, একটা নিম্নচাপ অঞ্চল। এইখানে নিম্নচাপটা কেন তৈরি হয়? এখানে নিম্নচাপ তৈরি হয় এই কারণে যে এটা হচ্ছে কম্পারেটিভ লো, অর্থাৎ দুটো মেরু অঞ্চল সে দুটো যতটা বরফাবৃত থাকে, সেখানে বাতাস যত ঠান্ডা থাকে তার তুলনায় এখানে গরম থাকে, সে কারণে এটা হচ্ছে একটা লো প্রেশার জোন এবং এখানেও কনভার্জেন্স হয়। এইভাবে দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস এবং উপরের বাতাস এর চলাচল এইগুলোকে একসাথে যদি আমরা ভাবি তাহলে আমরা কিন্তু বাতাসের একটা দেখো এরকম কক্ষ বায়ুচাপ কক্ষের মতো অর্থাৎ সেল স্ট্রাকচার পাচ্ছি। তো এরকম ভাবে গোটা পৃথিবীতে দেখো একই সাথে এই একই জিনিস আবার দক্ষিণ গোলার্ধেও রিপিটেড হয়। এই একইভাবে সবকিছুর দক্ষিণ গোলার্ধেও এই ভাবে চাপ বলয়গুলো রয়েছে এবং একইভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আবর্তিত হচ্ছে এবং আবার উপরের বাতাসটাকেও যদি একসাথে উপরের বাতাসের যে চলাচল একসাথে ধরা যায় তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে সম্পূর্ণ পৃথিবীতে বাতাসের চলাচলটা নিয়ন্ত্রিত হচ্ছে একরকম। এবার এই যে বাতাস বয়ে যাবে বললাম যে উচ্চচাপ থেকে নিম্নচাপ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় যে নিম্নচাপ তার দুই পাশেই রয়েছে দুটো উচ্চচাপের অঞ্চল, যে কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল। সেখান থেকে বাতাস বয়ে আসছে নিরক্ষীয় অঞ্চলের দিকে স্বাভাবিকভাবেই, কিন্তু এই বাতাস বাস্তবে কি হয় এরকম সোজাসুজি বয় না। কি কারণে এটা এরকম ভাবে সোজাসুজি বইতে পারে না সেটা হলো কোরিওলিস ফোর্স, এবং যেটাকে আমরা মানে তার যে অ্যাপ্লাইড ভার্সন সেটাকে আমরা বলি ফেরেল সূত্র বা ফেরেলস ল। তো এই কারণে দেখা যায় যে এই বাতাস বেঁকে যায়, তার সরাসরি সোজার গতিপথ থেকে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাচ্ছে। তো এইভাবে সব ক্ষেত্রেই এটা হচ্ছে। আবার এটা যেমন এই বাতাসকে আমরা বলবো নিয়ত বায়ু প্রবাহের মধ্যে এই যে বাতাসটা দুটো ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বয়ে আসছে সেই বাতাসটাকে বলা হচ্ছে আয়ন বায়ু, এবং অনেক সময় এটাকে পূবালি বাতাস, কারণ দুটো ক্ষেত্রেই দেখো উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস বয়ে আসছে, সে কারণে মূলত পূর্ব দিক থেকে আসা বাতাস তো আয়ন বায়ু। এবং এরপর একইভাবে ক্রান্তীয় অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশের দিকে দুভাবেই বাতাস বয়ে যাচ্ছে এবং সেই বাতাস মূলত দেখো পশ্চিমা বায়ু। এরপর দেখে নেব যে মেরু অঞ্চলে কি হচ্ছে। মেরু অঞ্চলে আমরা জানি দুই মেরু মানে হাই প্রেশার, সেখান থেকে এই একইভাবে দুই মেরুবৃত্ত প্রদেশের দিকে বাতাস বয়ে আসছে এবং তাকে আমরা বলছি যে মেরু বাতাস। মেরু বাতাসও মূলত সেই পূর্ব দিক থেকে আসা বাতাস। আচ্ছা, এরপরে আমরা তাহলে এই যে বাতাসের পুরো যে কমপ্লিট যে সার্কুলেশনটা হচ্ছে এখানে দেখো দেখা যাচ্ছে যে থ্রি সেল, এটাকে আমরা বলি থ্রি সেল স্ট্রাকচার, অর্থাৎ তিনটে সেল তৈরি হয়েছে। পোলার সেল, ফেরেল পোলার সেল একেবারে মেরু অঞ্চলে যে সেলটা কমপ্লিট হচ্ছে, তারপরে ফেরেল সেল এবং ক্রান্তীয় অঞ্চল উপক্রান্তীয় অঞ্চলের মধ্যে হ্যাডলি সেল। তো এই যে বায়ুচাপ যে 3D মডেলটা তাতে দেখো এখানে আবার কি হয় যে ঋতু ভিত্তিক বা পৃথিবী এবং সূর্যের যে কৌণিক অবস্থান সেই জুন এবং ডিসেম্বর মাসে অর্থাৎ দুই সংক্রান্তির সময় পৃথিবীর
সূর্যের উত্তরায়ণের সঙ্গে 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 উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে 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 বায়ুচাপ বলয়গুলো কি হয় 5 ডিগ্রি করে উত্তরায়ণের সময় উত্তর গোলার্ধের দিকে এবং দক্ষিণায়নের সময় দক্ষিণ গোলার্ধে অর্থাৎ 2 মেরু অঞ্চলের দিকে শিফট করে যায়। একে আমরা বলি যে স্থান পরিবর্তন, বায়ুচাপ কক্ষের স্থান পরিবর্তন, বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তন। এবার আমরা দেখে নিই যে একটু আগেও বলছিলাম যে ফেরেলের সূত্র অনুযায়ী বা কোরিওলিস শক্তির কারণে এই বাতাসগুলো সোজা না বয়ে ডান দিকে উত্তর গোলার্ধে এবং বাম দিকে দক্ষিণ গোলার্ধে বেঁকে যাচ্ছে। সেটা কেন হচ্ছে? ফেরেলের কোরিওলিস শক্তিটা কি? এই কোরিওলিস ফোর্স, এটাকে আমরা সহজ করে বুঝতে গেলে দেখো ভাবতে হবে যে পৃথিবীটা কি হচ্ছে, যে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করছে নিজের অক্ষের চারিদিকে। এই যে প্রদক্ষিণের সময় পৃথিবীর সর্বত্র প্রতিটা মানে জায়গায় একই সাথে ঘুরছে, এবং আমরা জানি যে সর্বত্র তো যে পরিধিটা সমান নয়, নিরক্ষীয় পরিধি প্রায় 40,000 কিলোমিটারের। আর যেখানে দুই মেরুবিন্দু সেখানে সারা মানে 24 ঘন্টায় পৃথিবী হয়তো 1 কিলোমিটারের মতো সেই অঞ্চলটা ঘুরছে। তো এই কারণে যেহেতু একই সময়ে এই যে যাত্রাটা কমপ্লিট করতে গেলে কি করতে হবে, নিরক্ষীয় অঞ্চলের যে জায়গাটা সেটা তাহলে বেশি জোরে আবর্তন করছে। তো এই বেশি জোরে আবর্তন করলে কি হয়, যে দেখা যাবে যে কোনো একটা অর্থাৎ যে বস্তুগুলো কঠিন বস্তুর উপর এটার প্রভাব তেমন পড়বে না, যেগুলো তরল এবং গ্যাসীয় অর্থাৎ বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত, এগুলোর উপর এর প্রভাবটা ভীষণ রকম কাজ করবে। এটা আমরা বোঝার জন্য সহজ করে ধরো এখান থেকে একটা পেপার প্লেন তুমি উত্তর থেকে এই দক্ষিণে ছুড়ে মানে দেওয়া হলো এবং সেটা যাওয়ার ক্ষমতা রাখে, সেটা সোজা এসে এই বিন্দুতে না পড়ে কোথায় যাবে, সেটা সেই মুহূর্তে নিরক্ষীয় অঞ্চল ঘুরে গেছে আরো বেশি এবং এটা আরো একটু পশ্চিম দিকে পিছিয়ে গেল, বা সেখানে গিয়ে পড়লো, বা পিছিয়ে গেল, বা এটাকে আমি এগিয়ে গেলেও ভাবতে পারি। তো সোজা না এসে কি হলো, সেটা এইভাবে, এই কারণেই ঠিক এইভাবেই এই বায়ুচাপ যে কক্ষগুলো থেকে যে বায়ু প্রবাহগুলো হচ্ছে সেইগুলোর এই বেঁকে যাওয়ার অবস্থাটা হচ্ছে। এইভাবে এই যেটা বললাম আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ু, মেরু বায়ুর এইভাবে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ আয়ন বায়ু পশ্চিম দিকে বেঁকে যাচ্ছে, পশ্চিমা বায়ু পূর্ব দিকে বেঁকে যাচ্ছে তার নির্দিষ্ট গতিপথ থেকে। তো এই হলো কোরিওলিস শক্তি এবং তার প্রভাবটা। আচ্ছা, এবার আমরা জেনে নিই যে জেট বাতাস বা জেট বায়ু বলে তোমরা হয়তো শুনেছ। সেটা হচ্ছে, এতক্ষণ আমরা কিন্তু ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুর যে এটা নিয়ত বায়ু প্রবাহ সেটা আলোচনা করছিলাম। এখন এটা হচ্ছে এক ধরনের ঊর্ধ্ব স্তরের বায়ু প্রবাহ, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে প্রায় ট্রোপোপজ স্তরের কাছাকাছি এই জেট বায়ু দেখা যায়। এটা কি উচ্চ স্তরে কি হয়, যে ভীষণ রকম গতিবেগ সম্পন্ন এই বাতাস প্রায় 160 থেকে 360 কিলোমিটারের মতো গতিবেগ, এবং যেহেতু বাধাহীন ভাবে বয়, কারণ এটাকে মানে এই ধরনের বাতাস হতে জিওস্ট্রফিক বাতাস, এগুলো সমচাপ রেখার সঙ্গে সমান্তরাল মানে চাপ রেখাগুলোর সঙ্গে সমান্তরাল ভাবে যায়, এবং এইভাবে এই বাতাস কিন্তু অনেক ঊর্ধ্ব স্তরে বয়ে গেলেও এটার যে প্রভাবটা সেটা কিন্তু নিম্ন স্তর মানে ট্রোপোস্ফিয়ারও দেখা যায়, এবং নিম্ন স্তরের যে কোনো গোলযোগের ক্ষেত্রে এই বাতাস ভীষণ রকম নিয়ন্ত্রক ভূমিকা পালন করে। তো এই ধরনের বাতাসের যে গতিমাত্রা সেটা এরকম সর্পিল বা এরকম বাঁকা ধরনের, এবং এক একটা যে তার দৈর্ঘ্যটা মানে বাতাসের সেটা বেশ অনেকটা দীর্ঘ, এবং এই বাতাসের আমরা জানি যে এটারও 3 রকম জায়গায় 3 ধরনের জেট বায়ু দেখা যায়, ক্রান্তীয়, উপক্রান্তীয় এবং মেরু জেট, পোলার জেট। তো এইভাবে এই বাতাস ভূপৃষ্ঠ সংলগ্ন সমস্ত আবহাওয়ার ঘটনাগুলিকে কিন্তু ভীষণ রকম, কারণ কখনো যদি বিশেষ করে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে যে ঘূর্ণবাত তৈরি হয় তার উপরে এই জেট বায়ু, এবং আমাদের ভারতীয় উপমহাদেশের যে মৌসুমী বাতাস, মৌসুমী বৃষ্টি, তার উপরও কিন্তু এই জেট বায়ুর ভীষণ রকম প্রভাব আছে। কোথাও যদি কখনো এই জেট বায়ু কিছু সময়ের জন্য স্ট্যাগনেন্ট হয়ে যায়, আটকে, সেখানে কিন্তু পুরোটাই মানে ভীষণ রকম দুর্যোগপূর্ণ এবং একেবারেই বন্যার মতো ফ্লাডেড কন্ডিশন, সাইক্লোন এমনটাই স্টে করবে যে সেখানে অনেক দিন ধরেই সেই দুর্যোগ অবস্থা চলবে। আছে এবার আমরা দেখে নিই যে নিয়ত বায়ুর তো আলোচনা হলো, এছাড়াও পৃথিবীর কোনো কোনো অঞ্চলে সাময়িকভাবে কিছু কিছু
সাময়িক বাতাস বয়ে যায়, সেটা বছরের মানে নির্দিষ্টভাবে দিনের কোনো সময় বা বছরের কোনো সময় হতে পারে। তো প্রথমেই এই ধরনের বাতাসকে আমরা তিনটে বাতাস এই ধরনের আলোচনা করব, 3 রকম জায়গায় বয়ে যায়। তো প্রথমেই আমরা আসি যে স্থলবায়ু এবং সমুদ্রবায়ু, অর্থাৎ সমুদ্র উপকূল অঞ্চলে। তোমরা যারা গিয়েছো দাঁড়িয়েছো তারা জানো যে সমুদ্রের দিক থেকে সবসময় একটা ঠান্ডা বা একটা জোরালো বাতাস বয়ে আসে দিনের বেলা। তো আমরা দেখে নিই একটু এটা কিভাবে হয়। দেখো, আবার সন্ধ্যাবেলা দেখা যায় ঠিক এর উল্টোটা হয়, যে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বেশ ভালো রকম বাতাস বয়ে যায়। প্রতিটা উপকূল অঞ্চলে এটা হয় নিয়মিত, এবং সবসময় আমরা যে কেউ এটা মানে পর্যবেক্ষণ করে থাকি। এখানে কি হয় যে এখানে স্থলভাগ এবং জলভাগের মধ্যে তাপগ্রাহিতার একটা বেসিক পার্থক্য রয়েছে। স্থল কি হয়, খুব দ্রুত উত্তপ্ত হয়ে যায় এবং দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়, কিন্তু জলের উত্তপ্ত হতে সময় লাগে অনেকটা, সে তাপ ধরে রাখতে পারে অনেকক্ষণ এবং সহজে ঠান্ডা হয় না। তার ফলে কি হয়, দিনের বেলা যখন স্থলভাগ বেশ গরম হচ্ছে সারাদিন সূর্যের তাপে, তখন এই দিনের বেলা মানে স্থলভাগের উপর তখন নিম্নচাপ তৈরি হচ্ছে এবং জলের দিক থেকে বাতাসটা বয়ে আসছে নিম্নচাপ অঞ্চলের দিকে। তো জল থেকে বয়ে আসছে বলে বা সমুদ্র থেকে বয়ে আসছে বলে এটাকে আমরা সমুদ্রবায়ু বলে থাকি। আচ্ছা, এরপর সূর্যাস্তের পরে সন্ধেবেলা এর ঠিক বিপরীত অবস্থা দেখা যায়। এক্ষেত্রে জলভাগ তখনও তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারেনি, কিন্তু স্থল ঠান্ডা হয়ে গেছে অনেক আগে, আর সেজন্য এই বাতাসকে বলা হচ্ছে, মানে স্থল থেকে জলের দিকে যাচ্ছে এই বাতাসকে বলা হচ্ছে স্থলবায়ু। আচ্ছা, এই একই ঘটনা পার্বত্য অঞ্চলেও দেখা যায়। পর্বতের মানে উঁচু অংশ বা শিখর থেকে উপত্যকার মধ্যে যে উচ্চতার পার্থক্য, সে কারণে দেখা যায় যে দিনের বেলা যখন উপত্যকা অঞ্চলে বেশ ভালো সূর্যের তাপ পড়ছে, সে সময় পর্বতের উঁচু অংশে তখনও কিন্তু উঁচু অংশ তাড়াতাড়ি গরম হয়ে সেখানে কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে, এবং দেখা যায় যে উপত্যকা থেকে পর্বতের উপরের দিকে বাতাস বয়ে যাচ্ছে। এই বাতাসকে বলা হচ্ছে অ্যানাবেটিক বাতাস। এরপর সন্ধেবেলা বা রাতে, গভীর রাতে ঠিক এর উল্টো অবস্থা হয়, যে তখন পর্বতের উঁচু অংশগুলো অনেক বেশি দ্রুত ঠান্ডা হয়ে গেছে এবং নিচু অংশটা, উপত্যকা অংশটা তখনও বেশ ভালো রকম গরম রয়েছে। তো সেখানেও সেই উচ্চচাপের অংশ থেকে নিম্নচাপের দিকে বাতাস বয়ে যাবে এবং এটাকে আমরা পার্বত্য বায়ু বলছি, যেটা হলো ক্যাটাবেটিক বায়ু। আচ্ছা, এরপর আরেকটা বিশেষ আলোচনায় আসছি, সেটা হলো আমাদের মৌসুমী বাতাস। এই মৌসুমী বাতাস শুধুমাত্র বৃষ্টিই নয়, এই বাতাসের সঙ্গে মানুষ, জীবনযাত্রা, বিশেষ করে আমাদের গোটা উপমহাদেশের জীবনযাত্রা, অর্থনীতি এবং জীবিকা এবং সবকিছু মিলিয়ে এই বাতাস পৃথিবীর মধ্যে একটা অন্যতম বড় একটা অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন, যেটা কিনা আমাদের পুরো কৃষি ব্যবস্থাটার উপর তার প্রভাব রয়েছে। এই বাতাসটাকে বলা হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো অংশটার উপর এই বাতাসের যে প্রভাবটা, সেটা এখানে আমরা দেখে নিচ্ছি। যে এই বাতাস হলো যে বছরের একটা সময় 6 মাসে একদিক থেকে প্রবাহিত হবে, পরবর্তী 6 মাসে আরেক দিক থেকে প্রবাহিত হবে। এই যে দুটো বিপরীত দিকের যে বাতাসের যে প্রবাহ, একই বাতাসের দুটো বছরের মাঝামাঝি, মানে অর্ধেকটা একরকম অর্ধেকটা আরেক রকম, এই যে পরিবর্তনটাকে, সেটাকেই মানে এই ধরনের এত বড় লার্জ সার্কুলেশন সিস্টেম কিন্তু পৃথিবীতে আর দ্বিতীয় নেই যেখানে এই রিভার্সালটা হয়। তো এইভাবে দেখা যাচ্ছে জুলাই মাসে ভারতের দিকে বা স্থলভাগের দিকে মৌসুমী বাতাস বয়ে আসছে সমুদ্র থেকে, এবং জানুয়ারি মাসে অর্থাৎ আমাদের শীতকালে ঠিক উল্টো ঘটনাটা ঘটছে। কিভাবে হচ্ছে না, এই পুরো গরমকালটাতে ভারতের মধ্য অংশটাতে যেভাবে প্রচন্ড রকম তাপমাত্রা বাড়ছে এবং সেখানে লো প্রেশার তৈরি হচ্ছে, সে সময় সংলগ্ন যে বঙ্গোপসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরও একই, সেখানে তখনও ওই একই স্থলবায়ু জলবায়ুর একটা বৃহৎ সংস্করণের মতো, অর্থাৎ তখন জলটা তখনও মানে আগের অবস্থাটাই রয়েছে এবং স্থল সে তুলনায় বেশি গরম হয়ে রয়েছে,
তাই সেখান থেকে স্থলের দিকে বাতাস বয়ে আসে। আর এটা ঠিক বিপরীত অবস্থা হয় আমাদের শীতকালে। শীতকালে তখন আমাদের মূল যে ভূখণ্ড সেটা ঠান্ডা হয়ে গেছে এবং তখন সেখানে হাই প্রেশার, সেই হাই প্রেশার থেকে তখন জল তখনও তাপ ধরে রেখেছে এবং সেখানে সেদিকে বয়ে যাচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, আর প্রথমটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর ওপরও কিন্তু এই উত্তরায়ণ দক্ষিণায়নের প্রভাব রয়েছে এবং তার ফলেই এই ITCZ তোমরা হয়তো জানো যে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এইটা মৌসুমী বৃষ্টিপাতের সময় অর্থাৎ যেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বাতাসটা বয়ে এসে মূল বৃষ্টিপাতটা ঘটায়, তো সেই বৃষ্টিপাতটা এই ITCZ এর শিফটিং হয় এবং সেটা সাহায্য করে। এছাড়াও আরো কতগুলো গোটা পৃথিবী জুড়ে কিছু ঘটনাবলী আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। সেই ঘটনাগুলোর মধ্যে তোমরা শুনে থাকবে যে এলনিনো, এনসো এই ধরনের, এলনিনো, লানিনা, এনসো এই ধরনের কথা শুনে থাকবে হয়তো। তো এই এলনিনো বিষয়টা কি, যে প্রশান্ত মহাসাগরের একেবারে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অংশের দুটো যে সমুদ্রপৃষ্ঠ, সেই তাপমাত্রার যে তফাৎ হয় এবং প্রতি 7-8 বছরের একটা করে সাইকেল থাকে। এই সময় এই সাইকেলে দেখা যায় যে একটা সময় পূর্ব দিকটা বেশি উত্তপ্ত হয়ে উঠছে আর একটা সময় পশ্চিম দিকটা বেশি উত্তপ্ত হয়ে উঠছে। তো এই সমুদ্রের যে তাপমাত্রা সেটা কিন্তু ভীষণ রকম ভাবে এই গোটা অঞ্চলটারই যে জলবায়ুগত যে বিষয়গুলো সেগুলোকে প্রভাবিত করে, ভীষণ রকম প্রভাব ফেলে। যেমন আমাদের ভারতের মৌসুমী বৃষ্টিপাত, এই মৌসুমী বৃষ্টিপাতের যে অনিশ্চয়তা, তার যে কতটা সময় ধরে হবে, পুরো দেশটা জুড়ে সমানভাবে সেটা বন্টন হবে কিনা, বা সেটার যে কতটা পরিমাণে হবে, সে সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে আরো অনেক বিষয়। তার সাথেই এলনিনো বিষয়টাও একই ভাবে নিয়ন্ত্রণ করে। যে সময় স্ট্রং এলনিনো থাকে, অর্থাৎ যখন এই এদিকে অর্থাৎ পেরু অঞ্চলটায় যখন সমুদ্রের স্ট্রং এটা থাকে, তখন অর্থাৎ যে কোনো, যেমন এই বছরটা একটা স্ট্রং এলনিনো বছর, সেখানে কি হয় ভারতের যে বৃষ্টিপাতটা এই পেরু অঞ্চলে যখন, তখন ভারতের বৃষ্টিপাতটা কম হয় এবং খরার প্রাদুর্ভাব দেখা যায়। আবার এর উল্টো অবস্থাটা, যেটা কিনা স্বাভাবিক অবস্থা, সেটাই তখন দেখা যায় যে বৃষ্টিপাতটা ভালো হচ্ছে। এরপর আমরা দেখে নেব কতগুলো আঞ্চলিক বাতাস, স্থানীয় বায়ু। তো এই স্থানীয় বায়ুগুলো কি না, এগুলোর সাথে পুরো নিয়ত বায়ুর কোনো সম্পর্ক নেই বা এগুলো সাময়িকও নয়। এগুলো হচ্ছে বছরের বেশিরভাগ সময় ওই অঞ্চলটাতে যে বায়ুচাপের পার্থক্য তৈরি হয়, সে কারণে সেভাবে বাতাস বয়ে যায়। এই বাতাসগুলোর মধ্যে যেমন সাহারা মরুভূমিতে সিরক্কু এবং লিবিয়ার মরুভূমিতে, এগুলো কিন্তু সবই উষ্ণ বাতাস। লিবিয়ার মরুভূমিতে দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে খামসিন। এরকম ভাবে ভারতের উত্তর পূর্ব ভারতেও এই গরমকালে প্রচন্ড রকম উত্তপ্ত হয়ে যে বাতাস বয় সেটা হচ্ছে লু, তাকে আমরা লু বলে জানি। এরকম ভাবে অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, এরকম স্পেনে এবং কতগুলো আবার শীতল বাতাসও রয়েছে, যেমন দক্ষিণ আমেরিকার পম্পেরো এবং আফ্রিকার উত্তরে মিস্ট্রাল। এরকম তোমরা অনেক নাম জানো, ফন, চিনুক, এরকম আরো বইতে আছে, সেগুলো জাস্ট মনে রাখার জন্য ভালো করে দেখতে হবে। এরপর আসি আরেক ধরনের, যেটাকে বলা হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ বা সাডেন। তো এই আকস্মিক বায়ুপ্রবাহের মধ্যে প্রথমেই আসে সাইক্লোনের কথা, ঘূর্ণবাত। এই সাইক্লোনের সঙ্গে আমরা বেশ পরিচিত, কারণ আমাদের এমন একটা ভৌগোলিকভাবে এমনই একটা অবস্থানে আমরা থাকি যে সেখানে মোটামুটি বছরে 1-2 বার সাইক্লোন, বিশেষ করে লাস্ট 3-4 বছরে আমরা বেশ বড় বড় আমফান, ইয়াস, এরকম কতগুলো বড় বড় সাইক্লোনের দেখেছি, সাইক্লোন মানে আছড়ে পড়তে। তো এই যে ঘূর্ণবাত, সেটা তৈরি হতে গেলে কতগুলো প্রপার মানে অনুকূল অবস্থা দরকার হয়, যেমন মানে কতগুলো ফ্যাক্টর এটাকে নিয়ন্ত্রণ করে। যেমন একটা স্ট্রং লো প্রেশার সিস্টেম লাগবে, আর সমুদ্রের জলের উষ্ণতা অত্যন্ত বেশি, মানে মোটামুটি যেহেতু ট্রপিক্যাল রিজিয়নেই এরকম ধরনের ওভার মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, সে কারণে এই ধরনের সমুদ্রে এই সাইক্লোন ক্রান্তীয় ঘূর্ণবাতটা তৈরি হতে পারে। এছাড়া কোরিওলিস ফোর্সেরও তো এফেক্ট আছে। আচ্ছা, দেখো সমুদ্রের মধ্যে এরকম উষ্ণ সমুদ্র, তার জলতলের ওপর
উষ্ণ বাতাস সেটা এইভাবে উঠে যাচ্ছে আশপাশ থেকে, যেরকম ভাবে স্বাভাবিক সেখানে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে, সেখানে আশপাশ থেকে বাতাস, ঠান্ডা বাতাস মানে বয়ে আসছে বা উচ্চ চাপের বাতাস বয়ে আসছে, এইভাবে এই সাইক্লোন সিস্টেমটা তৈরি হচ্ছে। এটার আরো জটিল প্রক্রিয়া আছে তৈরি হওয়ার। তো এইভাবে আমরা উত্তর গোলার্ধে দেখতে পাই যে কোনো ঘূর্ণবাদ ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরে এবং দক্ষিণ গোলার্ধে ঠিক তার উল্টো দিকে ঘোরে। এটাও কিন্তু সেই কোরিওলিস ফোর্সের জন্যই হয়। এবং বাতাসকে যেহেতু আমরা যেদিক থেকে আসছে নামকরণটা কিন্তু সেভাবে করে থাকি, তো সেজন্য দেখো ঘুরছে এই ঘূর্ণবাদ। আচ্ছা, এটা হলো এই ক্রান্তীয় ঘূর্ণবাদের একটা মেকানিজম। সেটা এখানে একটা এমন সিস্টেম তৈরি হয় যে একদিক থেকে বাতাস ঊর্ধ্বগমন হচ্ছে, আরেক দিক থেকে আবার নিমজ্জনও হচ্ছে। তার ফলে এই সিস্টেমটা ভীষণ রকম শক্তি পায় এবং যতক্ষণ এটা জলের উপর থাকে ততক্ষণ জলের আর্দ্রতা, জলের থেকে যে আর্দ্রতার যে সাপ্লাইটা অর্থাৎ জলীয় বাষ্পের যে সাপ্লাইটা পায় সেটাই একে কিন্তু শক্তিশালী করে। এরপর আসছি অ্যান্টিসাইক্লোন বা প্রতিপ ঘূর্ণবাদ। এই প্রতিপ ঘূর্ণবাদ বিষয়টা কি, যে এটা হচ্ছে ঘূর্ণবাদের ঠিক বিপরীত অবস্থা। অর্থাৎ এখানে কেন্দ্রীয় একটা উচ্চচাপ অঞ্চল, সেই উচ্চচাপ অঞ্চল থেকে চারিদিকে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাসটা বাইরের দিকে যাচ্ছে। এখানে কিন্তু বহির্মুখী সঞ্চালন, যেটা ঘূর্ণবাদের ক্ষেত্রে ছিল ঘূর্ণবাদের দিকে আসছে বাতাসগুলো, এক্ষেত্রে বহির্মুখী সঞ্চালনটা দেখা যাচ্ছে। এবং এর ফলে কি হয় যে ঠিক ওই বিপরীত অবস্থা, অর্থাৎ ওখানে যেমন ঝড় ঝঞ্ঝা দুর্যোগ, এখানে কি হয় একটা শীতকাল, বিশেষ করে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে শীতকালে বেশিরভাগ জায়গাটাই এরকম এই অ্যান্টিসাইক্লোন দেখা যায়, যে একটা শান্ত পরিষ্কার আবহাওয়া বিরাজ করে। তো এই হলো প্রতিপ ঘূর্ণবাদের যে দিকটা। এরপর যে ঘূর্ণবাদের আলোচনাটা করছিলাম তার মধ্যে ক্রান্তীয় ঘূর্ণবাদ যেমন আছে, তেমন মধ্য অক্ষাংশীয় অঞ্চলে কি হয়, মধ্য অক্ষাংশীয় অঞ্চলেও কিন্তু, অর্থাৎ যেটাকে আমরা বলি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, সেখানেও এক ধরনের ঘূর্ণবাদ তৈরি হয়। কিভাবে, যে যেই ক্রান্তীয় অঞ্চলে থেকে যে বাতাসটা অর্থাৎ পশ্চিম বায়ু বয়ে যাচ্ছে এবং মেরু অঞ্চল থেকে পূবালি মেরু বাতাস বয়ে আসছে, এই যে দু ধরনের আলাদা বাতাসের, যার কিনা ঘনত্ব, তাপমাত্রা এবং জলীয় বাষ্প যে রয়েছে যতটা পরিমাণে, সেইগুলো সবটাই আলাদা হয়। এই বিপরীতধর্মী বাতাস কোথায় গিয়ে না, যেটা মেরুবৃত্ত প্রদেশীয় যে অঞ্চল, সেখানে এসে দুদিক থেকে দু ধরনের বিপরীতধর্মী বাতাস এসে মিশছে। সেই যে সীমান্তটা, সেখানে কি হয় যে একটা, এটাকে বলা হয় ফ্রন্ট, এই ফ্রন্টে একটা উষ্ণ সীমান্ত, একটা শীতল সীমান্ত তৈরি হয় এবং এখানে এইভাবে দেখা যায় যে এখানেও এক ধরনের ঘূর্ণবাদ তৈরি হচ্ছে, যদিও সেটা ক্রান্তীয় ঘূর্ণবাদের তুলনায় অতটা শক্তিশালী নয়, কিন্তু বেশ দীর্ঘ সময়ব্যাপী থাকতে পারে। আচ্ছা, সাইক্লোনের নামকরণ, তোমরা তো এত রকম নাম শোনো যখন যে কোনো একটা মানে সাইক্লোন আসবে, তো তার আগে থেকে বলা হয়, সেই নামকরণ করে যে মিটোলজিক্যাল অর্গানাইজেশন। এবার দেখো, এই একই সাইক্লোন, মানে আমরা ভারতীয় উপমহাদেশে যেটাকে সাইক্লোন বলছি, সেটা আমেরিকার উপকূলে সেটা হারিকেন এবং চীনের উপকূলে সেটা টাইফুন, এইভাবে অস্ট্রেলিয়া সেটা হুইলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। ভারতের ক্ষেত্রে দেখো, ভারতের এই যে রাজ্যগুলো, উপকূলীয় যে রাজ্যগুলো, সেগুলোর যে উপকূল রেখা সেগুলো কিন্তু অনেকখানি। তার ফলে এই পুরো যে প্রায় 7,500 কিলোমিটার ব্যাপী যে উপকূল অঞ্চল, এই অঞ্চলটাই কিন্তু ভারতের মূলত সাইক্লোন করিডোর। এখানেই প্রায় এই 76% এরিয়া কিন্তু সাইক্লোন প্রবণ বা বিপর্যয় প্রবণ। এই বিপর্যয়ের মানে অভিজ্ঞতা তোমাদের আছে নিশ্চয়ই, যে কি অবস্থা, কতটা ক্ষতি মানে চারিদিকে হয়, মানুষ জীবন জীবিকার এবং স্ট্রাকচারের ক্ষতিগুলো হয়। এবার আমরা দেখিনি যে পৃথিবীব্যাপী যে জলচক্রের আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম, এই জলচক্রের মধ্যে যে অংশগুলো রয়েছে, বাষ্পীভবন, তারপরে ঘনীভবন, তারপরে গিয়ে অধঃক্ষেপণ, তো এই বিষয়গুলোর মধ্যে এবার আসা যাক। প্রথমেই হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা। যখন আমরা বলি যে আজকে দিনটা ভীষণ গরম, খুব বাজে, একেবারে ঘেমে নিয়ে একাকার হচ্ছি, তার মানে আসলে কি বোঝাতে চাই, যে দিনের কি তাপমাত্রাটা খুব বেশি? তাপমাত্রা বেশি, ধরো আজকে দিনের তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেন্টিগ্রেড,
তো এটা এখনো পর্যন্ত উষ্ণতম দিন কলকাতায় বা আলিপুরের রেকর্ড অনুযায়ী। তো এই বছরের এটা যদি নির্ভর করবে যে আজকের দিনের তুলনায় গতকাল উষ্ণতা কম ছিল বা আগামীকাল উষ্ণতা কম থাকবে, কিন্তু তাতেও কোন দিন আমাদের কষ্টটা বেশি লাগবে, অর্থাৎ আমরা যেরকম ভাবে অনুভব করছি গরমটা, সেটার সঙ্গে কিন্তু একটা ভীষণ রকম সম্পর্ক থাকে এই আর্দ্রতার। এই আর্দ্রতা কি, যে বাতাসে কতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। তো এই জলীয় বাষ্প থাকবে, তার যে পরিমাণটা সেটা নির্ভর করে তারও অনেকগুলো কন্ট্রোলিং ফ্যাক্টর রয়েছে। এটাকে আমরা 3 রকম ভাবে সাধারণত ব্যাখ্যা করে থাকি, যে একটা অ্যাবসলিউট, একটা রিলেটিভ, একটা হচ্ছে স্পেসিফিক। তো এই 3 রকম মধ্যে তোমাদের যেটা বুঝতে অসুবিধাটা হয়, প্রত্যেকটার উপরই আবার তাপমাত্রার প্রভাবও রয়েছে। যেটা বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ রিলেটিভটা। এই আপেক্ষিক আর্দ্রতাটা কি, এটা শতকরা হিসেবে প্রকাশ করা হয় যখন কোনো ওয়েদার বুলেটিন দেখা হয়, তাতে এই ধরনের লেখা থাকে, বা তোমরা তোমাদের যে অ্যাপগুলো রয়েছে ওয়েদার অ্যাপ, সেগুলো তো দেখো যে হিউমিডিটি ধরো কোনো একদিন 78%। তো এই 78% মানে কি? 78% মানে বাতাসে 78% রয়েছে, অর্থাৎ যতটা আর্দ্রতা ধারণ করতে পারে তার 78, মানে ধরো তোমার ব্যাগে 100টা বই ধরে নাও যে ঢোকানো যেতে পারে, তার 78টা রয়েছে, বাকিটা খালি আছে। তো এই হলো আপেক্ষিক আর্দ্রতার খুব সহজ করে বোঝালে এটা। ধরো কখনো এটা 100%ও হতে পারে। আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে কি বোঝায়? তাহলে কি বাতাসটা পুরো জল হয়ে গেল? 100% বলতে বোঝাচ্ছে যে ওই বাতাসে আর কোনো আরো জলীয় বাষ্প, মানে ওই তাপমাত্রায় নতুন করে আর জলীয় বাষ্প আসতে পারবে না, এবং তখনই আমরা এই কুয়াশা আচ্ছন্ন অবস্থা দেখি, বা চারিদিকে সকালবেলাটা, শীতকালে সকালে কখনো কখনো যে শিশির পাত, মানে টপ টপ করে জল পড়ছে, এইরকম যে অবস্থাটা তৈরি হয় তখন হচ্ছে। এবং এরপর আমরা দেখে নিচ্ছি যে অধঃক্ষেপণের কতগুলো তুষারপাত, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, কতগুলো বিভিন্ন ধরনের অবস্থা। কিভাবে তৈরি হয় বৃষ্টি? মেঘের মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে এবং যে নিউক্লিয়াইগুলো, অর্থাৎ যে ধূলিকণাগুলো, সেগুলোকে ভর করে জলীয় বাষ্প তৈরি হচ্ছে, এবং জলীয় বাষ্পগুলো কি হচ্ছে, যে জলকণায় যখন ওই বাতাস যেটাকে বলে স্যাচুরেটেড হচ্ছে, অর্থাৎ সম্পৃক্ত হচ্ছে, মানে তাতে আর নতুন করে ওই উষ্ণতায় আর নতুন করে জলীয় বাষ্প সে ধারণ করতে পারবে না, যতটা দরকার তাকে সম্পৃক্ত করার পুরোটাই রয়েছে। তো তারপরে কি হয়, ঘনীভবন শুরু হয়, অর্থাৎ সেই বাতাসের মধ্যে থাকা জলীয় বাষ্প জলকণা রূপে, ছোট ছোট জলকণা রূপে এই যে বায়ুমণ্ডলে যে ধূলিকণাগুলো থাকে সেগুলোকে আশ্রয় করে ভেসে বেড়ায়। তো এটাকে আমরা মেঘ বলে থাকি। তো এই মেঘের মধ্যে কি হয়, যে যখন জলকণাগুলো ক্রমশ বড় বড় হচ্ছে এবং তাদের মধ্যে ক্রমশ সংঘর্ষ হয়, সেগুলো বারবার করে নিচে নামে, আবার মানে নিচের থেকে বাতাসের প্রবল ঝাপটা তাকে উপরে পাঠিয়ে দেয়, আবার অভিকর্ষের টানে নিচে নামে, এভাবে অনেকবার। এবং এই সংঘর্ষের ফলে কি হয়, একসময় বড় বড় জলকণা, মানে 2-3টে ছোট ছোট জলকণা জড়ো হয়ে একসময় বড় হয়ে সেটা আর ধরে থাকতে পারে না, অভিকর্ষের কারণে সেটা নিচে ঝরে পড়ে। তো এবার আমরা দেখে নিই যে এই বৃষ্টি কত রকমের হতে পারে। সাধারণত 3 ভাবে এই বৃষ্টিপাত হয়। প্রথম আমরা যেটা দেখছি এটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টি, ওরোগ্রাফিক রেইন বা রিলিফ রেইনও এটাকে বলা হয়। এক্ষেত্রে কি হয়, যে সমুদ্র থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বায়ু যদি বাধা পায়, যদি কোনো পর্বত বা কোনো উচ্চ মালভূমি অঞ্চলে বাধা পায়, তখন সেই পর্বতে ঢালবে, সেটা উপরে উঠে যায়, এবং তার মধ্যে থাকা জলীয় বাষ্প তখন উপরে উঠে ঘনীভূত হয়ে মেঘ থেকে বৃষ্টি। এই বৃষ্টিটা কিন্তু পুরোটাই এই যেদিক থেকে বাতাসটা উঠছে সেদিকেই পুরো বৃষ্টিপাতটা হয়, এবং তারপরে পাহাড়ের উল্টো ঢালে সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাত সেভাবে হয় না। এই যে বিপরীত ঢালটা, সেটাকে আমরা বলছি সেই কারণে বৃষ্টির ছায়া অঞ্চল। এখানে আমরা দেখে নিচ্ছি যে পশ্চিমঘাট পর্বতের 2 ঢালে কি হচ্ছে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এরকম বৃষ্টি হয়, তো সবুজ শস্য শ্যামলা, আর পূর্ব ঢালটায় বৃষ্টির ছায়া অঞ্চল, তো সেখানে বৃষ্টি নেই। একই জিনিস আমরা কিন্তু মেঘালয়ের মধ্যে, মেঘালয়, শিলং এবং চেরাপুঞ্জির মধ্যেও এই একই ঘটনা দেখতে পাই। এরপর আমরা আসি পরিচলন বৃষ্টিপাত, অর্থাৎ পৃথিবীর মধ্যে বেশিরভাগ বৃষ্টিটাই, বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত, এবং বিকেল 4টের সময় প্রায় প্রতিদিনই কিভাবে হয় এটা, যে তাপমাত্রা
খুবই বেড়ে গেলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে জলভাগ সেখান থেকে বাষ্প হচ্ছে, বাষ্প গিয়ে মেঘ হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ ভীষণ মুষলধারে বৃষ্টি এটাতে হয়। এবং এই বিকেল 4টের সময় হয় বলে প্রায় প্রতিদিনই নিরক্ষীয় অঞ্চলে এটাকে বলা হয় 4 o'clock রেইন। এরপর আমরা দেখে নিই যে আরেকটা কোন ধরনের বৃষ্টিপাত তাহলে বাকি রইল, সেটা হলো ফ্রন্টাল, অর্থাৎ যেটাকে বলা হয় যে এটাকে বলা হয় ঘূর্ণবৃষ্টি। এখানে কি হয় যে একটু আগে যেমন আমরা যখন ওই মধ্য অক্ষাংশীয় অঞ্চল বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কথা বলছিলাম, সেখানে এরকম দুরকম ফ্রন্ট তৈরি হওয়ার কথা বলছিলাম, যে একটা উষ্ণ সীমান্ত যেখানে উষ্ণ বাতাস দক্ষিণ দিক থেকে আসছে, পশ্চিমা বাতাস, এবং আরেকটা হচ্ছে শীতল সীমান্ত মেরু বাতাস। তো এই ধরনের দুটো ভিন্ন ধর্মী বাতাস আসার পরে দেখা যায় যে উষ্ণ সীমান্ত সেই বাতাসটা উপরের দিকে উঠে গেল, এবং তাতে থাকা যেহেতু উষ্ণ বাতাস তাই জলীয় বাষ্প আছে, ঠান্ডা বাতাসে থাকে না, সেই জলীয় বাষ্প উপরে উঠে ঘনীভূত হয়ে বেশ বৃষ্টি শুরু হয়। তো এই বৃষ্টিও কিন্তু এই মধ্য অক্ষাংশীয় অঞ্চলে খুব ভীষণ রকম দেখা যায়। তো তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন, এটা তোমাদের জন্য থাকলো, সেটা হচ্ছে ভারতের বেশিরভাগ বৃষ্টি তাহলে কোন ধরনের হয়? এটা একটু বুদ্ধি কাটিয়ে ভেবে বলতে হবে। তোমরা যদি নিজেরাই বুঝতে পারো তাহলে খুব ভালো, যে কোন ধরনের বৃষ্টি ভারতে, আমাদের যেহেতু মৌসুমী বৃষ্টিপাতের দেশ তাই কোন ধরনের বৃষ্টি হয়। আচ্ছা, এরপর একদম শেষ পর্যায়ে আমরা জলবায়ু অঞ্চল এটার একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেব। অর্থাৎ এতক্ষণ যে তাপমাত্রা, বৃষ্টিপাত অর্থাৎ অধঃক্ষেপণ, এই যে আলোচনাগুলো করলাম, এই দুটো বিষয় কিন্তু গোটা পৃথিবীর জলবায়ু অঞ্চলগুলোর মূল চালিকা শক্তি। অর্থাৎ বাতাস মানে এই দুটোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যেসব অঞ্চলগুলো সমধর্মী, সেই অঞ্চলগুলোকে এক একটা জলবায়ু অঞ্চলের নাম দেওয়া হয়েছে, এক একটা জলবায়ু অঞ্চলের মধ্যে অন্তর্গত করা হয়েছে। তো আমরা যদি এটা দেখি সংজ্ঞাটা কি, যে জলবায়ু বলতে আমরা কি বুঝি, আবহাওয়ার সঙ্গে এটার পার্থক্যটা কি। মূলত কোনো জায়গার আবহাওয়ার যে গড় অবস্থা, দৈনন্দিন গড় অবস্থা, তারই যদি একটা লং টার্মে প্রায় 30-35 বছরের একটা গড় যে প্রবণতা বা বৈশিষ্ট্যকে ভাবা যায়, তাহলে সেটাই সেই অঞ্চলের জলবায়ু। তো এই জলবায়ুর মধ্যে দুটো প্রধান যে বিষয়, সেটা হচ্ছে উষ্ণতা এবং অধঃক্ষেপণ। এই দুটোর ভিত্তিতে যেরকম আমি বললাম, সারা পৃথিবীর জলবায়ুকে দেখো, এখানে আমরা অনেকগুলো লন্ডন, মস্কো, লস অ্যাঞ্জেলস, সিডনি, এরকম অনেকগুলো শহরের আমরা উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র দেখছি। এটা সম্পর্কে তোমরা হয়তো পরিচিত, বা যদি নাও হয়ে থাকো, এখানে যে নিচে যে বারগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বৃষ্টিপাতের, এবং ওপরে যে লাইনগুলো দেখা যাচ্ছে, লাইন গ্রাফ, সেটা হচ্ছে উষ্ণতার। তো দেখো পৃথিবীব্যাপী যে বিভিন্ন অঞ্চলের জলবায়ুর যে প্রধান উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র, তার কত রকমের তফাৎ আছে, একটার সঙ্গে একটা কত আলাদা। তো গোটা পৃথিবীব্যাপী বিভিন্ন শহরের এই যে আমরা গ্রাফগুলো দেখছি, সেটা থেকেও কিন্তু আমরা ধারণা করতে পারছি যে গোটা পৃথিবীকে এইটার মানে ভিত্তিতে, এই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কতগুলো জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। তো সেই কোথাও দেখা যাচ্ছে উষ্ণ মরুভূমি, কোথাও তৃণভূমি, কোথাও আবার বেশ বৃষ্টিপ্রবণ অঞ্চল। তো এই যে মানচিত্রটা, এটা দিয়ে আমি এখানেই মানে আজকের আলোচনাটা শেষ করব। যে তোমরা জানো যে মোটামুটি আমাদের যে প্রধান যে জলবায়ু অঞ্চলগুলো তোমরা আগেও পড়ে এসছো, যে নিরক্ষীয় জলবায়ু, এবং তারপরে মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, উষ্ণমরু জলবায়ু এবং মেরু জলবায়ু। তো এই বিষয়গুলো আরো বেশি করে, এগুলোর যে বৈশিষ্ট্য, এগুলোর যে তফাৎ একটা থেকে আরেকটা, সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা আরো তৈরি করতে হবে। আজকের যে আলোচনাটা হলো সম্পূর্ণভাবে, সেই আলোচনা থেকে যা কিছু উঠে এলো সেইগুলোকে বোঝা, মনে রাখা, এবং সেই অনুযায়ী পরবর্তীতে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং এই পর্যন্ত, অর্থাৎ পৃথিবীকে পর্যবেক্ষণ করা, প্রকৃতিকে পর্যবেক্ষণ করা, এটাই কিন্তু ভূগোলের মূল কাজ, মানুষের বাসস্থান হিসেবে পৃথিবীকে দেখা। এরপরেই যখনই তুমি আরেকটা বৃষ্টির মধ্যে পড়বে বা বৃষ্টি আসবে, তখন কিন্তু একবার ভেবে দেখো যে সেই যে জলটা, সেটা কত শত বছর এই জলচক্রের মধ্য দিয়ে ঘুরছে, আকাশ থেকে মাটিতে, মাটি থেকে আবার আকাশে, কোথাও এর আগেও কোথাও শিলাবৃষ্টি রূপে, কোথাও হয়তো স্লিট, কোথাও হয়তো তুষার রূপে, কোথাও হয়তো এমনি বৃষ্টি রূপে পড়েছে, আবারও সেটা তোমার সামনে আসছে। তো
তো এই বিষয়গুলোকে একটু ভাবা এবং বেসিক কনসেপ্ট গুলোকে বোঝা, এটুকুই দরকার। নমস্কার।